এ কে রে, সকাল সকাল কলিং বেলে নক দিল? কোন অমানুষ রে? এই বদমাস মেয়ে, আপনার কি প্রতিদিন এরকম করতে হয় নাকি? আরে করু, আমি কখন আপনার কলিং বেলে নক করলাম? বরং আপনি তো প্রতিদিন নক দিন। আরে আপনি কাকে বচাত বললেন? আপনি তো একটা গরু, আর গরুর মতন চিল্লাচ্ছেন। এই বদমাস মেয়ে, কাকে গরু বলছো? তুই তো একটা শিয়াল, শিয়ালের মতো তোর গলা। তো ওকে আমি পরে দেখে নিব। ছবি তুলে নিয়ে যা, যখন দেখতে মন চায় তখন দেখে নিবি। শিয়াল প্রাণী। বাহ, সকাল সকাল এদের চিৎকার চেঁচামেচি শুনে কানটা ঝালাপালা হয়ে গেল। এরা যে কিভাবে এত চিৎকার করে তা কে জানে। কি বুঝতে পারছেন না তো কি হচ্ছে? তাহলে চলুন একটু বুঝিয়ে বলা যাক। এখুনি যিনি নিজের বক্তব্য রাখলেন তিনি কিন্তু একা নয়, বরং বাংলার পার্ক স্ট্রিট থেকে কিছুটা দূরে যারাই মজুমদার ফ্ল্যাটে থাকেন সকলেরই এই একটাই সব থেকে বড় অভিযোগ। এবার তাহলে চিৎকার চেঁচামেচির আসল কারণটা বলা যাক। মিস্টার তারিকুল মজুমদার চেনেন নাকি? অফিসের সকলের কাছে প্রাণবন্তক এক ২৬ বছরের তরুণ যুবক, আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন এবং ইনি ওই মজুমদার ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে ১০ নম্বর রুমে বসবাস করে। পরিবার বলতে রয়েছে মা, বাবা, বোন। তবে তারা সবাই থাকে তাদের দূরের গ্রামের বাড়িতে। তারিকুল মজুমদার কাজের সূত্রে ঢাকায় থাকে। এই আমাদের তারিকুল মজুমদার মশাই সকলের কাছে খুব ভালো হলেও একজনের কাছে উনি হলেন কিনা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। জানতে চান সেই একজনটাকে? কথা মজুমদার। যেমন নাম তেমন কাম। আমাদের গল্পের কথা না বলে কিছুতেই থাকতে পারে না, সবসময় বকর বকর করেই চলেছে। ইনি হলেন কিনা ২০ বছরের এক সদ্য কলেজের পড়া তরুণী। সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে, আর দুষ্টুমি করাটা হলো এনার নেশা। ইনি বসবাস করেন মজুমদার ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে ৯ নম্বর রুমে। পরিবার বলতে রয়েছে মা, বাবা, জেঠু, জেঠমা, কাকিমা, কাকাই, একটা বড় দাদা আর একটা ছোট্ট বোন। আরে কথাদের জয়েন্ট ফ্যামিলি, এবার বুঝলেন তো? কিন্তু হ্যাঁ, কথার পরিবারও থাকে তাদের গ্রামের বাড়িতে পড়াশোনার সূত্রে। কথা ঢাকার মজুমদার ফ্ল্যাটেই থাকে। এই যে আমাদের কথার সব থেকে বড় নেশা হলো তারিকুল মজুমদারকে বিরক্ত করা। তারিকুল মজুমদারকে বিরক্ত না করে কথার দিন কাটতেই চায় না। তবে অপরদিকে একই কাণ্ড, অর্থাৎ আমাদের তারিকুল মজুমদারও কিন্তু কথাকে বিরক্ত না করে নিজের সকাল শুরু করতে পারে না। আসলে ওই প্রতিবেশীর যুদ্ধ বলে একটা কথা আছে, শুনেছেন তো? এনাদের দুজনের ক্ষেত্রেও সেটাই ধরতে হয়। এনাদের চিৎকার ঝগড়া সবসময় চলছে বললে ভুল হবে, বলতে হবে দৌড়াচ্ছে। কখনো কাজের লোক নিয়ে ঝগড়া, তো কখনো খবরের কাগজ নিয়ে, কখনো লিফটে কে আগে উঠবে সেই নিয়ে ঝগড়া, তো কে আগে সিঁড়ি দিয়ে নামবে সেই নিয়ে ঝগড়া। কখনো কথা ইচ্ছে করে তারিকুল মজুমদারের এর জামা ছাদ থেকে নিচে ফেলে দেয়, তো কখনো তারিকুল মজুমদার ইচ্ছে করে কথার দরজার সামনে কোথাও থেকে আরশোলা ধরে এনে ছেড়ে দেয়। কথা যদি তারিকুল মজুমদারের দরজার সামনে ধুলে ফেলে, তো তারিকুল মজুমদার কথার দরজার সামনে জল ফেলে দেয়। কথা কখনো তারিকুল মজুমদারের গাড়ির টায়ার পাংচার করে দেয়, তো কখনো তারিকুল মজুমদার ইচ্ছে করে কথার স্কুটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা কি? দিনের অর্ধেক সময় তারিকুল মজুমদারকে রেগে গিয়ে চিৎকার করে ওঠে ফড়িং, কিন্তু তেমনভাবে দিনে অর্ধেক সময় রেগে গিয়ে চিৎকার করে ওঠে হনুমান। খুব সহজভাবে বলতে গেলে এদের চিৎকারের জন্য ফ্ল্যাটের আশেপাশে কোনো কাকপক্ষীর খোঁজ খবর পাওয়া যায় না। এমনকি বিল্ডিংয়ের মেন গেটের কাছে দারোয়ান মশাইয়ের যে মস্ত বড় পুলটকটা বাঁধা থাকে, যার ভয়ে ফ্ল্যাটে কোনো চোর ডাকাত ঢোকার সাহস অবধি পায় না, সে নিজেও এদের চিৎকার শুনে ভয়ে এক কোণে সিটিয়ে যায়। ফ্ল্যাটের সবাই বলতে গেলে এদের নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। এত চিৎকারের মধ্যে কি কোনো কাজ করা যায়? তাও দুজনের মিষ্টি মুখ দেখে আর তাদের মিষ্টি ব্যবহারের কারণে কেউ কিছু বলতেও পারে না। তবে তারা যে আসলে
কি সেটা তারাই জানে। আর সব থেকে বড় কথা হলো, কলোনিতে কোনো অনুষ্ঠান হলে এই কথা আর তারিকুল মজুমদারই তো সেটাকে মাতিয়ে তোলে। হয়তো সবাই এদের ঝগড়া দেখে রাগ করে, তবে এদের ঝগড়া না শুনে কারোর যেন দিন কাটতেই চায় না। এই যেমন ধরুন, রোজ মিনারির রান্নাঘরে একটা বিড়াল ঢোকে মাছ চুরি করতে, কিন্তু এদের চিৎকার শুনে আবার বিড়ালটাকে অন্য রাস্তা ধরে পালাতে হয়। তারপর রিমির মেয়ে কোনোদিন সকালে ঠিক সময় উঠতে পারে না, কিন্তু এদের চিৎকার শুনে সে নিজেও তড়াক করে উঠে পড়ে। এতে রিমিকে আর সব কাজ ছেড়ে এসে নিজের মেয়েকে ডেকে তুলতে হয় না। তারপর ওই যে ফার্স্ট ফ্লোরে বসবাসকারী বুড়ো মশাইকে কোনোদিনও নিজের ব্যালকনির ফুল গাছগুলোতে জল দিতে হয় না। তার প্রধান কারণ হলো, রোজ সকালবেলায় তারিকুল মজুমদারই কথার দরজার সামনে জল ছুড়ে দেয়, আর সেই জল দরজার পাশের জানলা থেকে নিচে ফাহাদ মশাই ব্যালকনির ফুলের টবের উপরে গিয়ে পড়ে। তাহলে হলো না কাজের কাজ। তার উপরে এদের আপনি ডিজিটাল ওয়ালসও বলতে পারেন। কিভাবে জানতে চান? শুনুন তবে। সেকেন্ড ফ্লোরের থেকে জল ফেলার শব্দ হলে মিস্টার কাব্য তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে যান। তারপর পারুলকে রোজ সকাল 7টার সময় কাজে বেরোতে হয়, আর সেকেন্ড ফ্লোরে থেকে খবরের কাগজ নিয়ে ঝগড়া শুনতে পেলে পারুল আর মুহূর্তে দেরি না করে কাজে বেরিয়ে যায়। সকাল 8টার মধ্যে শোনা যায় কাজের মেয়েকে নিয়ে ঝগড়া হচ্ছে। তখন রিমি আর একটু দেরি না করে নিজের মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 8:30টায় সেকেন্ড ফ্লোরে থেকে শোনা যায় প্লেট আর কাপ্পু ভাঙার আওয়াজ, আর সেটা শুনে বিত্তবাবুর স্ত্রী টিভির সামনে বসে পড়ে ওনার কি একটা শো দেখার জন্য। ঠিক 9টার সময় শোনা যায় নিচ থেকে দুটো গাড়ির হর্নের শব্দ। পুরো ফ্ল্যাটের সবাই তখন নিজেদের জানলার সামনে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারিকুল আর কথাকে মেন গেটে ক্রস করে বেরিয়ে যেতে দেখে, আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার নিজের কাজে মগ্ন হয়ে পড়ে। কি ভাবছেন তো এদের নিয়ে আবার কি গল্প হবে? আরে আমি সেটাই ভাবছি। এত বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই দুটোর মধ্যে প্রেমের কলি ফোটানোর, তবে রেজাল্ট শূন্য। আচ্ছা, বাঙালি তো একটা কথা আছে, যত ঝগড়া তত প্রেম। হবে কি এদের জন্য কথাটা প্রযোজ্য? জানতে চাইলে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আমাদের নতুন ধারাবাহিক গল্প। আরে ভয় পেতে হবে না, আগের যে গল্পগুলো চলছে ওগুলো শেষ করব, তবে এটা শুরু করব, কিন্তু ট্রেলারটা শুধু আগে থেকেই দিয়ে রাখলাম। আচ্ছা, আমি না গল্পের নাম নিয়ে প্রচুর কনফিউজ। আপনাদের কি এই নামটা পছন্দ হয়েছে? যদি হয়ে থাকে আমাদের জানাবেন, আর যদি কেউ পারেন 2-1টা ভালো নাম সাজেস্ট করে যাবেন। তো কেমন লাগলো বাঙালির দিনের নতুন ধারাবাহিক, নতুন ট্রেলার? এই যে জানাবেন। কিন্তু এখন যা যাক মূল গল্পে। ফরিং, এই ফরিং, দরজা খোলো বলছি। আজকে তোমার কি হাল করিস শুধু দেখো। আজকে তোমার একদিন কি আমার একদিন। মজুমদার ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে 9 নম্বর রুমে দরজার সামনে দাঁড়িয়ে সেই সকাল 6টা থেকে একভাবে চিৎকার করে চলেছেন তারিকুল। পুরো নাম তারিকুল মজুমদার। পরনে রয়েছে একটি হাফ প্যান্ট এবং একটি গোলাপি রঙের টি শার্ট। হাতে ধরে রয়েছে একটি ব্ল্যাক কালারের শার্ট, যেটা আমাদের তারিকুল বাবুর একটি অতিরিক্ত প্রিয় শার্ট ছিল, এবং কিছুক্ষণ আগে যেটা উনি ফ্ল্যাটের পেছন দিক থেকে উদ্ধার করে এনেছেন। যদিও বা এটা রোজগারের কথা। বিরক্ত হয়ে যখন তারিকুল মজুমদার পা ঠুকে আর একবার ডাক দিতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে একটি মেয়ে চিৎকার শোনা গেল। এই হনুমান, সারাদিন তো বিরক্তি করতে থাকো, এই রাতের বেলায় কি আমায় একটু শান্তিতে ঘুমাতে দেবে না নাকি? তারিকুল মজুমদার রেগে গিয়ে আবার চিৎকার করে উঠল, এখন রাত তাই না? আর আমি তোমাকে সারাদিন বিরক্ত করি, নাকি তুমি আমাকে বিরক্ত করো? ঝগড়াটে কোথাকার। আরে দরজা খোলো, 6:30 বাজে, এখন বুঝি এনে কি আর বলি হরিণ। তারিকুল মজুমদার
কথা শেষ না হওয়া মাত্রই দরজা খুলে গেল। ভিতর থেকে ঘুম ঘুম ফোলা ফোলা চোখে তারিকুল মজুমদার দিকে তাকিয়ে রয়েছে কথা। দুজনের মুখেই বিরক্ত স্পষ্ট। কথার পরনে রয়েছে একটি বেবি পিঙ্ক কালারের নাইট স্যুট, মাথার চুল দুটো দুদিকে বিনুনি করে ফেলে রাখা। যদিও বা কথাকে এই রূপে অসম্ভব কিউট লাগছে, তবে এখন সে কথা যাক সমুদ্রের জলে। এই হনুমান, কি হয়েছেটা কি তোমার? এই সাত সকালে কাকের মতন কাকা করছো কেন? বেশ রেগে গিয়ে কথাগুলো বলল কথা। কথার ভাষণ শুনে তারিকুল মজুমদার কোনো উত্তর দিল না, শুধু হাতে ধরে থাকার ওই ব্ল্যাক শার্টটা কথার চোখের সামনে তুলে ধরল। শার্টটা দেখেই কথার চোখে মুখে এমন এক বিস্ময় ফুটে উঠল, যেন ও কখনোই এই শার্টটা দেখেনি। তুমি আমাকে এই সাত সকালে কার কোন ব্ল্যাক শার্ট দেখতে তুলেছো? তারিকুল মজুমদার শার্টটা নিজের কাঁধের উপর ফেলে পড়ল। এটা আমার শার্ট। কথা কোনো ভাবভঙ্গি না করে বলল। তো আমি কি করব? তারিকুল মজুমদার আবার রেগে গিয়ে বলল, তুমি আবার কেন আমার শার্টটাকে ছাদ থেকে ফেলে দিয়েছ শুনি? কথা অবাক হওয়ার ভাব করে ফুল অ্যাক্টিং করে বলল, ये आप क्या कह रहे हैं ठाकुर? मुझे तो पता ही नहीं था कि ये आपका शर्ट है। हे ठाकुर, मेरे ऊपर ऐसा बदनाम ना दो। এ বেশি চালাকি করো না। আর কে ঠাকুর শুনি? কেন তুমি ঠাকুর? ঠাকুর গব্বর সিং। ওই ফরিং, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তারিকুল মজুমদার কথার মাঝে কথা বলে উঠল। এতক্ষণ কি খুব খুশি ছিলে? তারিকুল মজুমদার মুখ পেঁচকে বলল। তোমার সাথে না কথা বলাটাই বেকার। কথা ঠোঁট চেপে হেসে বলল, যাক, এতদিনে বুঝলে। তারিকুল মজুমদার আবার রেগে গিয়ে বলে উঠল, ফরিং, আমার শার্টের সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি যে তুমি এইভাবে রোজ রোজ আমার একটা একটা শার্ট নিচে ফেলে দাও? কথা হেসে বলল। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো, কোনটা? তারিকুল মজুমদার মাথা নাড়িয়ে হ্যাঁ সত্যি বলতে কথা বেশ উৎফুল্ল হয়ে বলল, আরে আমার না হেভি পাওয়ারফুল খুব। ওই অ্যালার্ম ক্লকের আওয়াজ ভাঙতেই চায় না, বরং আমার হাত লেগে পড়ে গিয়ে অ্যালার্ম ক্লকগুলোই ভেঙে যায়। তাই রোজ বিকেলে আমি ছাদ থেকে একটি করে শার্ট নিচে ফেলে দিই। ভাগ্যবশত সেগুলো তোমারই হয়। আর তারপর তুমি রোজ সকালে এই যে এত ডাকাডাকি করো কাকের মতন, ব্যাস আমার ঘুমটাও ভেঙে যায়। এই ভালো বুদ্ধি না, বলো আমার? তারিকুল মজুমদার কি বলবে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ নিজেকে শান্ত রেখে জোরে চিৎকার করে বলল, আমাকে দেখে কি তোমার অ্যালার্ম ক্লক মনে হয়? কথা কানে হাত চাপা দিয়ে বলল, উফ, আস্তে, কানের পর্দা ফেটে যাবে যে এবার। আর যাক, অবশ্যই তুমি বুঝলে তোমায় দেখতে কেমন। তারিকুল মজুমদার রেগে গিয়ে কথার দিকে এমনভাবে তেড়ে এলো যেন ওকে এক্ষুনি খেয়ে ফেলবে ড্রাকুলার মতো। কথাও তারিকুল মজুমদারের এই রকম রাগী রূপ দেখে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল। আর তারিকুল মজুমদার রেগে গিয়ে দরজার একটি খুব জোরে কিক মেরে আবারও নিজের রুমের দিকে চলে গেল। কথার দরজার দিয়ে হেসে ফেলল। ওয়াশরুমে যাওয়ার আগে ড্রয়িং রুমে একবার ঝাড়ু দেওয়ার প্রয়োজন বোধ মনে করে কথা। ঝাড়ুটা হাতে তুলে নিল। সবসময় আদুরি মেয়েও মা বাড়িতে গেলে কোনো কাজ করতে দেয় না, কিন্তু এই ফ্ল্যাটে ওকে সব কাজই করতে হয়। মোটামুটি কাজের মেয়ে আছে, তবে সে শুধু রান্নাটা করে দিয়ে যায়। মাঝে মধ্যে অবশ্যই ঘর গুছিয়ে দেয়, তবে মেয়েটারও তো পরিবার আছে, তাকে বেশি কাজ করতে দেয় না। কাপড় ধোয়াটা একটি মুশকিল ছিল বটে, তবে কলোনির ভেতরে একটা লন্ড্রি মেয়ে এসে রোজ নোংরা কাপড় ধুয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। প্রথম সবটা মুশকিল হলো, এখন কথা সব কিছুর সাথে বেশ মানিয়ে নিয়েছে। ঝাড়ু দিয়ে আমাদের উচিত নোংরা ধুলোগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া, তবে দুষ্টু কথার ডাস্টবিন হলো আমাদের তারিকুল মজুমদারের রুমের দরজা। তাই ঝাড়ু দিয়ে ধুলোগুলোকে একত্র করে সেগুলো তারিকুল মজুমদার রুমের দরজার নিচে ছোট্ট ক্ষুদ্র দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো।
কথা রোজগারের একটাই কাজ, তবে এই মুহূর্তে কাজ করার পর ম্যারাথনের মতো দৌড়ে কথা নিজের রুমে ঢুকেছে যায়, কারণও বেশ জানে এই সময় বাইরে থাকলে ওর মৃত্যু হনুমানের হাতে। অনিবার্য তারকুল মজুমদার ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসে মূল দরজার ভেতর থেকে ওর পরিষ্কার পরিচ্ছন্ন রুমে ধুলো ময়লা ঢুকতেই দেখে আরও অবাক হলো না, চিৎকার করে বলল, ফড়িং, তোমার খবর আছে কিন্তু। রোজ রোজ এক কাণ্ড সহ্য করব না আমি। কথা হাসতে হাসতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একবার কলেজের জন্য রেডি হয়ে কিচেনে যেতে যাবে, তার আগেই দরজার ঠক ঠক আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। কিছু একটা ভেবে হাতে একটা ছাতা নিয়ে রুমের দরজা খুলে সামনে উঁকি মারল। না, কই কেউ নেই তো। ছাতাটা খুলে সেটাকে নিজের সামনে ধরে যুদ্ধের সেনাবাহিনীর মতো নিজেকে রক্ষা করতে করতে দরজার বাইরে পা রাখলো কথা। কিন্তু এখনও অ্যাটাক হতে না দেখে বেশ অবাক হলো। একবার চোখ ঘুরিয়ে তারকুল মজুমদারের দরজার দিকে তাকিয়ে দেখলো সেটা বন্ধ। 2 মিনিট দাঁড়িয়ে যখন বিরক্ত হয়ে ছাতা বন্ধ করে কথা ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই উপরে হলো তারকুল মজুমদারের আক্রমণ। তারকুল মজুমদার যে জলের বালতি নিয়ে ওর দরজার আড়ালে দাঁড়িয়ে থাকবে সেটা কি আর কথা ভেবেছিল? তাই আবারও রোজগারের মতো ভিজা কাকের ন্যায় জলের ঝাপটে একেবারে চুপসে গেল কথা। যদিও বা অর্ধেক জল জানলার বাইরে গিয়ে বাড়ি খেয়ে গ্রিলগুলো ভিজিয়ে দিয়ে সোজা মিস্টার ফাহাদের ব্যালকনিতে ফুলের টবের উপরে পড়ল। আর এটা দেখে বুড়ো মশাই একবার খবরের কাগজ থেকে চোখ সরিয়ে উপরের দিকে তাকিয়ে মুচকে এসে আবারও নিজের আরাম চেয়ারের গায়ে এলিয়ে দিলেন। আর অন্যদিকে জলের আওয়াজ পেয়ে মিস্টার কাব্য আধ খাওয়া স্যাঙ্গুয়েজটা মুখে গুজেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। কথা চিৎকার করে কিছু বলার আগেই তারকুল মজুমদার বালতি নিয়ে এক দৌড় নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। তোমার ব্যবস্থা করছি হনুমান, তুমি দাঁড়াও শুধু একবার। রেগে পা ঠুকে রুমের ভিতরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিল কথা। রাগে গজগজ করতে করতে আবারও একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অন্যদিকে তারিকুল মজুমদার তো মিটিমিটি করে বিজয়ের হাসি হেসেই চলেছে। তবে ওর এই হাসি চিরস্থায়ী হলো না বেশিক্ষণ। চা বানানোর জন্য চিনির ডিব্বাটা খোলার পরেই তারিকুল মজুমদারের মুখটা চুপসে গেল। কথা ড্রেস চেঞ্জ করে এসে ঘড়ি দেখল 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি। এখন কাজের মেয়ে আসবে না, তাই সকালের হালকা ব্রেকফাস্টটা ওকে নিজেকেই করতে হবে। যদিও বা ওর রান্নার কিছুই জানে না, তবে পাউরুটির ওপরে জ্যাম বা মাখন লাগানো আর কি এমন কঠিন কাজ। এমন সময় আবারও দরজায় ঠকঠক আওয়াজ হতে কথা সেই দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। ফুরফুরে মেজাজে ছুটে গিয়ে দরজাটা খুলে দেখলো ওর ভাবনা অনুযায়ী তারিকুল মজুমদার হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। ও ইশারায় ব্রু কুচকে, এই কি হয়েছে আপনার? প্রশ্ন করতেই তারিকুল মজুমদার একটু বোকা বোকা হাসি দিয়ে একেবারেই ভালো মানুষের মতো বলল, আমি বলছি কি ফড়িং, না মানে কথা, একটু হেল্প করবে? চা করব অল্প, একটু চিনি নেই, তাই। কথা 2 ব্রু সামান্য উপরের দিকে তুলে বিজ্ঞের মতো বলল, দিতে পারি, তবে শর্ত আছে। তারিকুল মজুমদার গোল গোল চোখ করে বলল, চিনি দেওয়ার জন্য সত্য? কথা গম্ভীর হওয়ার ভাব করে মাথা নেড়ে বলল, এবার কি শর্তগুলো বলতে পারি? তারিকুল মজুমদার দুদিকে মাথা নাড়িয়ে আবারও বোকার মতো হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বলো না কি সত্য। কথা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, প্রথম, আমায় আর ডিস্টার্ব করবেন না। দ্বিতীয়, আমায় আর ডিস্টার্ব করবে না। আর তৃতীয় তাই। তারিকুল মজুমদার হেসে দুদিকে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। কথা তারিকুল মজুমদারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, দাঁড়াও, দিচ্ছি চিনি। কথা এক পা পিছনে ফেলে রুমের ভিতরে ঢুকতে যাবে, এমন সময় তারিকুল মজুমদার আতঙ্কিত হয়ে বলল, আহ, বলছি কি কথা। কথা আবার চোখ ছোট ছোট করে ইশারায় ব্রু কুচকে প্রশ্ন করল, কি হলো আবার?
তারিকুল মজুমদার একটা বোকা বোকা হাসি হেসে বলল, না মানে বলছিলাম কি, তুমি তো আগের বারে গুরু চিনির নামে লবণ দিয়ে দিয়েছিলে, তাই বলছি কি আমাকে এবারে না সিম্পল চিনি দিলে হবে। কথা সেই দিকের কথা ভেবেই ঠোঁট চেপে হেসে ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই চিনির ডিব্বাটা নিয়ে এসে তারিকুল মজুমদারের বাটিতে কিছুটা চিনি ঢেলে দিয়ে বলল, আজকে আর দুষ্টুমি করলাম না, তবে তুমি যদি তোমার শর্ত ভুলে যাও জেনো। কথা নিজের কথা আঙ্গুল তুলে তারিকুল মজুমদারের দিকে তেড়ে গিয়ে বলল। তারিকুল মজুমদার 2 পা পিছিয়ে গিয়ে হেসে বলল, দেন কিছুই না। কথা কিছু বলতে যাবে তার আগেই তারিকুল মজুমদার দৌড়ে আবারও নিজের রুমে ঢুকে দরজা দিয়ে দিল। কথা রেগে গিয়ে ফার্স্ট এড হয়ে নিজেও নিজের রুমে ঢুকে গেল। সকাল সকাল গরম গরম চা কার না প্রিয়, যদিও বা যুগের পরিবর্তে সেখানে কফি এসেছে, তবে তারিকুল মজুমদারের কাছে এখনও সেই চাই হলো সবচেয়ে বেস্ট। তারিকুল মজুমদার গরম চাটা কাপে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজতে যায়। তারিকুল মজুমদার মনে মনে কিছুটা একটা ভেবে সামান্য হেসে চায়ের কাপে চুমুক দিয়ে নম্বর কাউন্ট করতে শুরু করলো। 4, 3, 2। এক বলার আগেই ওর দরজায় নক হওয়ার শব্দ শোনা গেল। তারিকুল মজুমদার চায়ের কাপটা রেখে দিয়ে এগিয়ে গিয়ে হেসে দরজা খুলে দেখলো ও যা ভেবেছিল তাই। কথায় দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, হাতে একটা বাটি। নিজেকে গম্ভীর রেখে তারিকুল মজুমদার প্রশ্ন করলো। কি হলো বলো? কথা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বলছি কি হনুমান, না মানে ছুঁচো, এই না মানে তারিকুল মজুমদার, একটু মাখন দাও না গো প্লিজ, আমার বাড়িতে একটু মাখন নেই এখন। তারিকুল মজুমদার ব্রু কুঁচকে কথার দিকে তাকিয়ে বলল, আচ্ছা পরিং, আমি তো বলতে গেলে তোমার থেকে 6 বছরের বড়, তাহলে তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? কথা হেসে বলল, আরে 6 বছর কি আর এমন, এই দেখো 1 বছর থাকে 365 দিন, সেটা কোনো বড় ব্যাপারই নয়। তাহলে ওই 1 বছর বাদ দাও, তাহলে আমি তোমার থেকে 5 বছরের ছোট হলাম। তারিকুল মজুমদার কথার কথা শুনে ওর দিকে অবাকভাবে তাকিয়ে রইল। কথা এক পা ওর দিকে এগিয়ে গিয়ে বলল, এবার আর 1 বছর থেকে তুমি কেটে যাবে, তাহলে ওটাকেও বাদ দাও, তাহলে আমি তোমার থেকে হলাম 4 বছরের। কথা আর এক পা এগিয়ে গিয়ে বলল, আর 1 বছর কাটাতে কি এমন যায় আসে বলো তো, তাই ওটাও কাটাও, তাহলে আমি এবার হলাম তোমার থেকে 3 বছরের ছোট, আর বাকি 3 বছর নিয়ে এত ভাবতে হবে না, তাই এগুলো বাদ দাও, তাহলে আমি হয়ে গেলাম না তোমার থেকে 0 বছরের ছোট, তার মানে আমি তোমার সমবয়সী, তো তার মানে তোমাকে আমি নাম ধরে ডাকতেই পারি। কথার উলট পালট লজিক শুনে তারিকুল মজুমদার মাথাটা অনেকক্ষণ আগেই ঘোরা শুরু করে দিয়েছে, এবার শুধু পড়ে যাওয়াটা বাকি আছে। কথা তারিকুল মজুমদারের দিকে বাটিটা এগিয়ে দিয়ে বলল, এবার দাও না একটু মাখন। তারিকুল মজুমদার কথার হাত থেকে বাটিটা নিয়ে ভেতরে চলে গেল, আর কথা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকলো। তারিকুল মজুমদার মাখন নিয়ে ফিরে এসে সেটা কথার দিকে এগিয়ে দিল। কথা তারিকুল মজুমদারের হাত থেকে বাটিটা নিয়ে বিনা কোনো থ্যাঙ্কস বলে নিজের রুমের দিকে যেতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে এসে বলল, কথা আপু, তারিকুল ভাই আজকেও না আসলে? তারিকুল মজুমদার আর কথা একবার ছেলেটির দিকে তাকিয়ে আর একবার একের পর পরের দিকে তাকিয়ে মুখ পেঁচকে প্রায় একসাথেই বলল, একটা খবরের কাগজ। ছেলেটা হেসে মাথা নাড়িয়ে কাগজটি তুলে ধরল। কথা রুমের বাইরে ছিল, ও তৎক্ষণাৎ খবরের কাগজটা ছেলেটির হাত থেকে কেড়ে নিয়ে বলল, আগে আমি পড়বো, তারপর তোর তারিকুল মজুমদারকে পড়তে বলিস। তারিকুল মজুমদার রুম থেকে বেরিয়ে এসে কাগজ একটা টান দিয়ে কথার হাত থেকে সেটা নেয়ার চেষ্টা করে বলল, না, আগে আমি পড়বো, তুমি যাও। কথা রেগে গিয়ে মাখনের বাটিটা ফ্লোরের এক কোণে রেখে খবরের কাগজটা নিজের পেছনে লুকানোর চেষ্টা করে বলল, আজকে আমি আগে ধরেছি, তাই আগে আমি পড়বো। তারিকুল মজুমদার কথার হাত থেকে খবরের কাগজটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললেই হলো তুমি আগে পড়বে, আর এইটুকু পিচ্ছি মেয়ে এত খবর জেনে কি করবে? সেটা তোমাকে জানতে হবে না, তবে আগে আমিই পড়বো।
না, আগে আমি পড়বো। এই কথা বলেই তারিকুল মজুমদার কাগজটি কথার হাত থেকে কাড়ার চেষ্টা করলো। দুজনের মধ্যে আবারও শুরু হয়ে গেল কাগজ নিয়ে যুদ্ধ। এই দিক দিয়ে টানছে তো ও অন্য দিক দিয়ে টানছে। দুজনের মুখে এক কথা, আগে আমি পড়ব। সেই ছোট ছেলেটা মুখে আঙুল দিয়ে ঠোঁট চেপে হেসে শুধুই দুজনের কাজ দেখেই যাচ্ছে। এইদিকে থার্ড ফ্লোরে বসবাস করা জেরিন নিজের মেয়ের উদ্দেশ্যে বলল, এই আমি চলি রে, ওদের কাগজের ঝগড়া শুরু হয়ে গিয়েছে, মানে 7টা বেজে গিয়েছে, এখন না গেলে আবার দেরি হয়ে যাবে। জেরিন নিজের মেয়ের কপালে একটা চুমু দিয়েই হাতে নিজের ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়লেন নিজের রোজগারের কাজে। এই তুমি তো এই কাগজগুলো খুলে ওই গেমসগুলো খেলো, এগুলো তো পরেও করতে পারো, তাই আমি আগে। আরে তুমি জানো কি এমন মহৎ জিনিস পড়ো? ওই রানু মণ্ডলের কবে কি গান আসবে ওই তো দেখো, আর ওই বাংলার বাসি পলিটিক্স। তার থেকে ভালো আগে আমি খবরের কাগজটা পড়বো। না, আমি আগে। বললাম তো আগে আমি পড়বো। ওদের দুজনের এত ভালোবাসা আর সহ্য করতে না পেরে খবরের কাগজটি 2 ভাগে ভাগ হয়ে গেল। দুজনেই ছেঁড়া কাগজটির দিকে তাকিয়ে রইল। ছেলেটি দুজনের মুখের এক্সপ্রেশন দেখে হেসে আবার দৌড়ে নিচে নেমে গেল। সিঁড়ির উপরে রেখে দিয়ে এক বান্ডেল খবরের কাগজ হাতে তুলে নিয়ে বিল্ডিং থেকে বেরোতে যাবে এমন সময় ফার্স্ট ফ্লোরে থাকা নুসরাত ওকে প্রশ্ন করলো, আচ্ছা, তোর কাছে তো খবরের কাগজ থাকে, তাহলে রোজ ওদের দুজনে এভাবে ঝগড়া বাতাস কেন? ছেলেটি কাগজগুলো হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে শুধু পিছন ঘুরে হেসে বলে গেল, ওনাদের দুজনের ঝগড়া না দেখে যে দিনটা কাটাতেই চায় না নুসরাত, তাই ওরা ইচ্ছে করেই করি। নুসরাত হেসে আবার নিজের কাজে চলে গেলেন। আজকে ওনার মাছটি চুরি যায়নি, তাই উনি খুব খুশি। এই তো আগের সপ্তাহে 2 দিনের জন্য তারিকুল মজুমদার বাড়ি গিয়েছিল। ঝগড়া বন্ধ ছিল, আর সেই 2 দিনই ওনাকে বিনা মাছে ভাত খেতে হয়েছে, কারণ ওনার অত স্বাদের মাছটা পাশের বিল্ডিংয়ের বিড়ালটা সুযোগ বুঝে এসে চেটে পুটে খেয়ে গিয়েছিল। তারিকুল মজুমদার আর কথা একবার ছেঁড়া কাগজটির দিকে তাকালো, তারপর দুজনেই দুজনের দিকে আঙুল তুলে বলল, সব দোষ তোমার। রেগে গিয়ে দুজনই নিজেদের রুমে ঢুকে গিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল। যদিও বা কথা নিজের মাখনের বাটিটি নিয়ে যেতে ভোলেনি। দেখতে দেখতে কেটে গেল আরও 1 ঘন্টা। কথা তখন নিজের রুমে বসে পুরনো বই রিভাইজ দিচ্ছে। কলেজে আজ টেস্ট আছে, যেভাবে হোক ওকে ভালো করতেই হবে। এমন সময় তারিকুল মজুমদার ওর ফ্ল্যাটের দরজা খোলার আওয়াজে কানে আসতেই ও তড়াক করে বই খাতা ফেলে লাফিয়ে বিছানা থেকে নেমে নিজের রুমের দরজা খুলে দেখে, যা ভেবেছিল তাই। তারিকুল মজুমদার কাজের মেয়েকে হাত করার চেষ্টায় আছে পুরো দমে। কথা এগিয়ে গিয়ে কাজের মেয়ের একটা হাত ধরে টেনে বলল, ও ময়না, তাড়াতাড়ি চলো, আমার রান্নাটা করতে হবে তো, বলো। খেয়ে দিয়ে আমি আবার কলেজে যাব। তারিকুল মজুমদার কথার দিকে একবার তাকিয়ে মনির উদ্দেশ্যে বলল, মনি, তুমি আগে রান্না করবে, আমি তোমাকে আগে দেখেছি। আর ওই পাগলিকে বলো একটু রান্না করাও শিখতে। মনি অসহায়ভাবে একবার এর দিকে তাকাচ্ছে তো একবার ওর দিকে তাকাচ্ছে। কথা রেগে গিয়ে বলল, এই হনুমান, চুপ করো। সারাদিন শুধু অটাঙের মতন ঢং ঢং না করে নিজের রান্নাটা নিজেই করো না। ও মনি, খিদে পেয়েছে আমার, তুমি চলো তো। তারিকুল মজুমদার মনির ওপর হাত ধরে বলল, না, ওই লাশ সাহেবকে নিজের রান্না নিজেকে করতে দাও মনি, আর তুমি আমার সাথে চলো। আবার শুরু হয়ে গেল দুজনের ভালোবাসা, না মানে ঝগড়া। মনি একবার এর মুখের দিকে তাকাচ্ছে তো একবার ওর মুখের দিকে তাকাচ্ছে। শেষে রেগে গিয়ে চিৎকার করে বলল, তোমরা দুজন চুপ করবে? মনির চিৎকার শুনে দুজনই ভালো বাচ্চার মতো মুখে আঙুল দিয়ে চুপচাপ পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও একে অপরকে গোট্টা মারা তো চলছেই। নিচের ফ্লোরে তখন রিমি নিজের মেয়েকে তাড়া দিয়ে বলল, কি রে, তোর হলো? চল এবার, নয়তো দেরি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই রিমি নিজের মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মনি একবার তারিকুল মজুমদার আর একবার কথার দিকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম তো যে একদিন আগে এর বাড়ি রান্না করব আর একদিন ওর বাড়ি। মনির কথাই দুজনই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। মনি কিছুটা নরম হয়ে বলল,
কাল আমি কার বাড়ি রান্না আগে করেছি? ওর বাড়ি। দুজনেই প্রায় কথাটি একসঙ্গে বলে একে অপরের দিকে আঙুল তুলে ইশারা করলো। মনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল আগে রান্না করেছি তারিকুল ভাইয়ার বাড়ি, তাই আজ নিয়ম অনুযায়ী কথা আপুর বাড়ি আগে রান্না হবে। আর তারিকুল ভাই তুমি এতে কিছুই বলতে। মনির কথায় কথায় একটা যুদ্ধজয়ী হাসি দিয়ে তারিকুল মজুমদারকে আর কিছু বলতে না দিয়েই মনির হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে চলে গেল। আর তারিকুল মজুমদারের মুখের উপরে ধরাম করে দরজা বন্ধ করে দিল। তারিকুল মজুমদার বেচারা আর কী করবে, নিজেও নিজের রুমে চলে গিয়ে আবারও ল্যাপটপে হাতে বসে পড়ল। নিজের ব্যাগ কাঁধে নিয়ে কথার রুমের দরজা লক করে দৌড় দিল লিফটের দিকে। এমনিতে 9টা বেজে গিয়েছে, আজও নিশ্চিতভাবে কলেজের জন্য লেট হবে। আবারও কথা দেখলো তারিকুল মজুমদার লিফটে দাঁড়িয়ে রয়েছে। ও ইশারায় বলল লিফটটা কিছুক্ষণের জন্য থামিয়ে রাখতে। তবে তারিকুল মজুমদার ঠিক তার উল্টোটাই করলো, আর লিফটটা কথার সামনেই বন্ধ হয়ে গেল। কথা রেগে গিয়ে চিৎকার করে উঠল, হনুমান, তোমার জন্মে ভালো হবে না।